আসলে এনার্জাইজড হয়। ওকে? এটা ইনপুট সিগন্যাল গ্রহণ করে যখন আপনি এর কয়েলে ইনপুট সিগন্যাল দিবেন, নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর, নির্দিষ্ট টাইম কোনটা? যে টাইমটা আপনি সেট করে দিবেন, ওই নির্দিষ্ট টাইম যাওয়ার পর সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে। অর্থাৎ আউটপুটকে সে পাওয়ার আপ করে। ওকে? সো অর্থাৎ আমরা যদি রিলের সাথে এর তুলনা করি, রিলে এবং টাইমার মূলত একই রকম। পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র একটা জায়গায়, যেটা হচ্ছে রিলের কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে, সাথে এটা এনার্জাইজড হয়, এর কন্টাক্টটা চেঞ্জ হয়। আপনারা লাস্ট ক্লাসে দেখেছেন। বাট টাইমারের ক্ষেত্রে কি হয়? টাইমারের ক্ষেত্রে দেখা যায় যে এর কয়েলে যখন আপনি ভোল্টেজ দিবেন, তখন সে সাথে, সাথে কন্টাক্ট চেঞ্জ করবে না। সে কি করবে? তখন এর টাইম কাউন্টিং শুরু হয়ে যাবে। আপনি যে টাইমটা সেট করে দিবেন, ওই নির্দিষ্ট টাইম পরে গিয়ে সে কি করবে? কন্টাক্টটা চেঞ্জ করবে। ওকে? আমরা এখানে ডান পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে একটা ফিলিং ভালভ আছে। এটা একটা ফিলিং মেশিন, জুস ফিলিং মেশিন। বটলের মধ্যে জুস ফিলিং করে। এটা ধরেন আম কনভেয়ার দিয়ে খালি বটলগুলা আসতেছে। যখন বটলগুলা এই সেন্সরের সামনে এসে দাঁড়ায়, তখন কি করে? কনভেয়ারটা স্টপ হয়ে যায়, তখন বটলটা দাঁড়ায় যায় এখানে। ফলে কি করে? এখানকার যে ফিলিং নজলটা আছে, এটা বটলের ভেতরে ঢুকে যায়। ফলে নির্দিষ্ট টাইম, যতটুক টাইমের জন্য আসলে এই বোতলটা ফিলিং হয়, ওইটুক টাইম আমরা এই টাইমারে সেট করে দিব। সো এই ফিলিং ভালভটা অ্যাকচুয়ালি ততটুকু টাইমের জন্যই অন হবে, ওপেন হবে। ফলে ওখান দিয়ে জুস নিচে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে বোতলটা ফিল করবে। ওকে? সো সেটা হচ্ছে আমরা কিভাবে? ধরেন আমরা যে টাইমটা সেট করব, এটা ধরেন একটা 1/2 লিটারের একটা বটল। তো 1/2 লিটারের জন্য বটলটা ফিল হইতে যতটুকু টাইম নেয়, সেটা আমরা চেক আউট করে তারপর ওই টাইমটা সেট করব। 1 লিটারের জন্য আমাকে টাইম বেশি দিতে হবে। তার মানে আপনি ঘুরায়, ঘুরায় টাইমটা বেশি সেট করবেন। আবার যদি 250 ml হয়, তখন টাইমটা আরো কম লাগবে। সেক্ষেত্রে আপনি টাইমটা আরো কমায় দিবেন। ওকে? সো এই ওয়েতে এটাকে আমরা ফিলিং করছি টাইমারের মাধ্যমে। এটা জাস্ট একটা উদাহরণ। মডার্ন ফিলিং সিস্টেম আরো অত্যাধুনিক প্রসেসে এই ফিলিং হয়। জাস্ট এটা একটা টাইমের উদাহরণ দেওয়া হয়েছে। আমরা যদি একটু ভিডিওর মাধ্যমে দেখি, দেখেন যে যখন সেন্সরের সামনে আসে এটা দাঁড়ায়, ফলে ফিলিং হয়। ফিলিং নির্দিষ্ট সময় যায়, মানে টাইম দেওয়া হয়, ওই টাইমের মধ্যে এটা ফিল হয়ে যায়। সো তারপরে আবার সে কনভেয়ারটা চালু করে দেয়। আবার পেছনের বোতলটা যখন সেন্সরের সামনে এসে দাঁড়ায়, আবার সে এটাকে ফিল করে আবার ছেড়ে দেয়। ওকে? সো এটা আমরা যদি দেখি, এটা টাইমারটা আমরা এখানে কত সেট করেছি? 1.5 সেকেন্ড। সো 1.5 সেকেন্ড পর্যন্ত এটা অন থাকে। অর্থাৎ এই ফিলিং নজলটাকে সে ওপেন করে রাখে। ততটুকু টাইমের মধ্যে এই বটলটা ফিল হয়ে যায়। ওকে? আচ্ছা। সো এটা ছিল টাইমারের অপারেশন। এটা ভেরি সিম্পল। আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন টাইমারের আরেকটু ডিটেইলের অপারেশনটা আমরা যদি একটু দেখি, এটা ভেরি সিমিলার টু রিলে। আমি একটু আগেই বলেছি, রিলের সাথে এটার ফাংশনালিটি খুবই আ মা সিমিলার। শুধুমাত্র পার্থক্য হচ্ছে টাইম। ওকে? সো যখন আ আমরা এর কয়েলে ভোল্টেজ দিব। ধরেন এটা একটা টাইমার। টাইমারের কয়েলে আমরা ভোল্টেজ দিব। ভোল্টেজ দেওয়ার আগে এখানে দেখেন যে টাইম কাউন্টিং একটা পার্ট আছে। সো ওই টাইম কাউন্টিং পার্টে আমরা যখন ভোল্টেজটা দিব, ধরেন এটা একটা বাটনটা প্রেস করলে কি হবে? 24 ভোল্ট এখানে চলে আসবে। সো চলে আসলে কি হয়? যেহেতু টাইম কাউন্টিং পার্টে ভোল্টেজটা চলে আসে, তখন টাইম কাউন্টিং শুরু হইতে থাকে। আমরা যে টাইমটা সেট করে দিব, সাপোজ 1.5 সেকেন্ড, একটু আগে আমরা ফিলিং ভালভের জন্য দেখেছিলাম। সো 1.5 সেকেন্ড পর্যন্ত সেটা ওয়েট করবে। ওয়েট করার পর সে কি করবে? এখানে এই ভোল্টেজটা যেটা সে আটকে রাখছিল, ওই 1.5 সেকেন্ড পর্যন্ত সেটা সে কয়েলে পাঠায় দিবে। ওকে? ওকে? সো এটাকে আমরা বলতেছি প্রিসেট টাইম। যে টাইমটা আপনি সেট করে দিবেন, এটা 1.5 সেকেন্ড হইতে পারে, 2 সেকেন্ড হইতে পারে, 3 সেকেন্ড হইতে পারে, যে প্রসেসের রিকোয়ারমেন্ট অনুসারে। ওকে? দেন আমরা যদি বলি সো যখন এই ভোল্টেজটা যখন এই কয়েলে আসবে, তখন রিলের মতোই অপারেট করবে। তখন এটা এনার্জাইজড হয়। তখন এর আর্মেচার কি করে? আ আ আর্মেচারকে সে টান দেয়, তাই না? মুভিং পার্টটাকে সে টান দেয়। ফলে এখানকার উপরের দিকে কন্টাক্টটা চেঞ্জ হয়। আমরা যদি একটু ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে দেখি, তার আগে আমরা ইয়াটা দেখে নিই একটু। টাইমিং ডায়াগ্রামটা একটু দেখে নিই যে এটা আসলে কিভাবে কাজ করছে। আমরা রিলের সাথে এটার তুলনা করব, যাতে করে আপনি খুব সহজেই এটা বুঝতে পারেন। যেমন রিলেতে কি হতো? রিলের ইনপুট কয়েলে ধরেন 24 ভোল্টের যে একটা রিলেতে আপনি যখন ইনপুটে ভোল্টেজ দিবেন এর কয়েলে, সাথে, সাথে রিলেটা এনার্জাইজড হয়।
সাথে রিলেটা এনার্জাইজড হয়। এতটুকু পর্যন্ত আমি ইনপুটে ভোল্টেজ দিয়ে রাখলাম। এতটুকু পর্যন্ত রিলের কয়েলটা চেঞ্জ করলো। মানে রিলের কন্টাক্ট দ্বয় চেঞ্জ হয়ে থাকলো, তাই না? যখন কয়েল থেকে ভোল্টেজটা আপনি সরাই দিবেন, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা আপনি কাট করে দিবেন, তখন আউটপুটটাও অফ হয়ে যাবে, অর্থাৎ এর কন্টাক্টটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে রিলের উদাহরণ। আমি যদি টাইমারের সাথে এর কম্পারিজনটা করি, তাইলে আমি ইনপুটে অর্থাৎ টাইমারের কয়েলে আমি ভোল্টেজ দিলাম, এর আউটপুট অর্থাৎ এর কন্টাক্ট কিন্তু সাথে চেঞ্জ হয়নি। এখানে কিন্তু টি মানে সেট টাইম, প্রিসেট টাইম, যেটা যে টাইমটা আমরা সেট করে দিব। আমি বাই দিস টাইম কিন্তু ইনপুটে পাওয়ার দিয়ে রাখছি, না? ধরেন বাটনটা আমি প্রেস করে আছি, ইনপুটে পাওয়ার দেওয়া আছে, নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর যেটা আমি সেট করে দিব, তারপরে সে অন হয়। আউটপুটটাকে অন করে। সো এই পজিশনে এসে আমি কি করলাম? ইনপুটটা ছেড়ে দিলাম, অর্থাৎ বাটনটা ছেড়ে দিলাম, অর্থাৎ ইনপুট থেকে কয়েল ভোল্টেজ থেকে পাওয়ারটা চলে গেল। ফলে কি হলো? আউটপুটটাও সাথে অফ হয়ে যায়। সো এটা হচ্ছে সিম্পল একটা উদাহরণ। রিলেতে কি হয়? ইনপুটে কয়েলে ভোল্টেজ দেওয়ার সাথে আউটপুট অন হয়। টাইমারের ক্ষেত্রে ইনপুটে ভোল্টেজ দেওয়ার সাথে কি হয়? আ টাইম কাউন্টিং শুরু হয়। নির্দিষ্ট টাইম পরে আউটপুটটা অন হয়। আবার আউটপুটটা অফ হয়ে যায়। ওকে? সো এই গ্রাফ থেকে এটা আমরাই বুঝতে পারছি। ওকে? ওকে। আমরা এখন দেখি একটু ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে। আমি বাটনটা প্রেস করে এখানে ভোল্টেজ দিব। বাটন প্রেস করা হয়েছে, 24 ভোল্ট কয়েলে গিয়েছে। এটা হচ্ছে রিলের উদাহরণ। কয়েলে গেলে কি হয়? এখানকার কন্ট্যাক্টটা চেঞ্জ হয়, তাই না? এখন আমরা টাইমারের ক্ষেত্রে আসি। যখন আমি বাটনটা প্রেস করব, টাইম কাউন্টিং শুরু হয়েছে। সাপোজ 5 সেকেন্ড আমি সেট করে দিয়েছি। 5 সেকেন্ড পরে সে কয়েলে ভোল্টেজটা পাঠিয়ে দিবে। ফলে কি হবে? তখন এর কন্ট্যাক্টটা চেঞ্জ হবে। ওকে, আবার বাটনটা প্রেস করলাম, টাইম কাউন্টিং শুরু হয়েছে। কয়েলে কিন্তু এখনো ভোল্টেজ যায়নি। 2, 1, 0 এখন কয়েলে ভোল্টেজটা চলে যাবে। তারপরে কয়েলটা এনার্জাইজড হবে, ম্যাগনেটাইজড হবে। ফলে এর কন্ট্যাক্ট ২ টা চেঞ্জ হবে। ঠিক আছে? এটা হচ্ছে টাইমারের অপারেশন, যেটা আমরা খুব সহজেই দেখলাম যে রিলের সাথে কম্পারিজন করে যে টাইমারটা আসলে কিভাবে কাজ করে। ওকে? সো আমার মনে হয় টাইমারের অপারেশনটা ক্লিয়ার আপনাদের কাছে। সো আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার নিয়ে আলোচনা করব। ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার আলোচনা করার আগে আমি জাস্ট ওকে? সো ইন্ডাস্ট্রিয়াল টাইমার ইজ ক্লিয়ার, না? সো ইন্ডাস্ট্রিয়াল টাইমার যদি ক্লিয়ার হয়, তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, আচ্ছা। সো এখন আমরা ইন্ডাস্ট্রিয়াল কাউন্টার নিয়ে আলোচনা করব। কাউন্টারটা দেখতে মোর অর লেস সেম এরকমই থাকে। এখানে নরমালি আমরা টাইমারের ক্ষেত্রে টাইম কাউন্টিং হয়। আর কাউন্টারের ক্ষেত্রে সে কতবার কাউন্ট হবে, অর্থাৎ এর মধ্যে সিগন্যাল ভোল্টেজ দেওয়া হয়। সিগন্যাল ভোল্টেজ যতবার সে সিগন্যাল পাবে, প্রতিবার সে সিগন্যাল ভোল্টেজ পাইলে একবার করে সে একটা করে কাউন্ট করে। সাপোজ প্রথম সিগন্যাল পাইলো কাউন্ট 1, দ্বিতীয় সিগন্যাল পাইলো কাউন্ট 2, তৃতীয় সিগন্যাল পাইলো কাউন্ট 3। ওকে? সো এভাবে প্রতিবার সে কাউন্টারটাকে এক করে বাড়ায় দেয়। ওকে? তো আমরা এখন কাউন্টারটা নিয়ে যদি একটু আলোচনা করি, এটাও মোর অর লেস টাইমারের মতোই। ওকে, সো কতবার একটা অপারেশন সম্পন্ন হয়েছে, কতবার সিগন্যালটা পেয়েছে, হাউ মাচ টাইম অপারেশন কমপ্লিটেড, অর্থাৎ কতবার সে সিগন্যালটা পেয়েছে, কতবার ধরেন বোতল গিয়েছে সেন্সরের সামনে দিয়ে, সরি, এটা সে কাউন্ট করে। আমরা খুব সহজে এটা কাউন্ট করতে পারি। আমরা এই অপারেশনগুলো সুইচের মাধ্যমে হইতে পারে, সেন্সরের মাধ্যমে হইতে পারে। যতবার আমি সুইচ প্রেস করব, প্রতিবার সে এক করে কাউন্ট করবে। যতবার সেন্সরের সামনে কোনো একটা বস্তু আসবে, একটা বস্তু আসলো সেন্সরের সামনে, একবার কাউন্ট দিল, চলে গেল। আবার একটা বস্তু আসলো, দ্বিতীয় কাউন্ট দিল, চলে গেল। আবার আরেকটা আসলো, তৃতীয় কাউন্ট দিল, থার্ড কাউন্ট দিল, চলে গেল। ওকে, দেন সেন্সর সুইচ থেকে সে সিগন্যাল রিসিভ করে। আচ্ছা, এক্সাম্পল ৩টা। এখানে আমি যদি একটা উদাহরণ দেখি, ডান পাশের চিত্রে দেখা যাচ্ছে এটা একটা কনভেয়ার। কনভেয়ারের সামনে একটা সেন্সর আছে। এটা একটা বটল। বটল হচ্ছে প্রতিবার হচ্ছে একটা করে বটল সামনের দিকে যাবে। ৩টা বটল যখন সে দেখবে যে ৩টা বটল চলে এসেছে, ৩ বার কাউন্ট পাবে, তখন সেই কনভেয়ারটাকে অফ করে দিবে। তখন কি করবে সে? এই আ যে এখানে আর্মটা আছে, যেটা পিক করে বটলগুলাকে, সে কি করবে? কনভেয়ারটাকে স্টপ করে ৩টা বোতল একসাথে ধরে সে কি করবে? এই কার্টনের মধ্যে নিয়ে রাখবে। ওকে, সো রোবোটিক আর্ম কি করবে? বক্সের মধ্যে র‍্যাপ আপ করবে। ওকে? আচ্ছা, আমরা যদি দেখি ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে, আই থিংক সো। আচ্ছা, আমরা দেখেন যে ৩টা করে বোতল সে ধরতেছে। একটা করে বোতল আসলো, কাউন্ট 1, 2, 3, ৩ বার করে আসলে সে কি করে? কনভেয়ারটাকে স্টপ করে বোতলটাকে ধরে কার্টনের মধ্যে সে প্রবেশ করিয়ে দেয়। ওকে? সো এখানে ৩টা বোতল সে ধরতেছে। একটা করে বোতল আসলো, কাউন্ট 1, 2, 3, ৪ বার করে আসলে সে কি করে? কনভেয়ারটাকে স্টপ করে বোতলটাকে ধরে কার্টনের মধ্যে সে প্রবেশ করিয়ে দেয়। ওকে? সো এখানে ৩টা বোতল সে ধরতেছে। একটা করে বোতল আসলো, কাউন্ট 1, 2, 3, ৪ বার করে আসলে সে কি করে? কনভেয়ারটাকে স্টপ করে বোতলটাকে ধরে কার্টনের মধ্যে সে প্রবেশ করিয়ে দেয়। ওকে?
কাউন্টারটা কিভাবে কাজ করতেছে আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন এর অপারেশনটা দেখব। প্রথমে আমরা কাউন্টার মেকানিজম আসি। একটা কাউন্টারের মধ্যে কি পার্ট থাকে, এর মেকানিজমটা কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। প্রথমে এর মধ্যে যে পার্টটা থাকে ১ নম্বর পার্ট এখানে মার্কিং করা আছে 1 যদি দেখি এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। কাউন্টার ইটসেলফ এটাকে রান করার জন্য পাওয়ার দিতে হবে, তাই না? সো এটা হচ্ছে সাপোজ এটা ২৪ ভোল্টের একটা কাউন্টার, ২৪ ভোল্ট একে পাওয়ার আপ করার জন্য দিতে হবে, রানিং করার জন্য কাউন্টারটাকে। ২ হচ্ছে ইনপুট ডিভাইস, অর্থাৎ এটা সেন্সর হইতে পারে, কোনো সুইচ হইতে পারে, যার মাধ্যমে আমরা সিগন্যালগুলো নিব, কতটা অপারেশন সম্পন্ন হয়েছে আমরা এটা দিয়ে কাউন্ট করব। ওকে? আচ্ছা, এটা হচ্ছে ইনপুট সেকশন আমরা বলতেছি। নাম্বার 3 যেটা, এটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে কাউন্ট সেকশন। আচ্ছা, কাউন্ট সেকশন বলতে কি বোঝাচ্ছে? ধরেন প্রতিবার একটা করে সিগন্যাল পাইলো, এক, এক করে সে কাউন্ট করে। এখানে একটা কাউন্টার সিম্পল একটা আইসি থাকে। ওই আইসি কি করে? এক, এক করে কাউন্ট করে রাখে ইনপুট সিগন্যালটা। ওকে? সো ইনপুট ডিভাইস থেকে কতটা সিগন্যাল সে পেয়েছে, সে এক, এক করে কাউন্ট করে রাখে। ৪ নাম্বার সেকশন যেটা, এটা হচ্ছে এটার সামনে থাকে, এটা হচ্ছে ডিসপ্লে সেকশন, তাই না? সো ডিসপ্লের মধ্যে ২ টা সেকশন থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু শো করে, ৪ নাম্বার যেটা আমরা দেখাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ কাউন্টার এখন কত? 1, কাউন্টার আরেকটা সিগন্যাল পেয়েছে, কাউন্টার 2। এই যে প্রেজেন্ট ভ্যালুগুলা এটা সে ডিসপ্লেতে শো করে, সেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বা পিভি বলি। নিচে 5 হচ্ছে সেট ভ্যালু, এসভি বলি আমরা, এটা হচ্ছে সেট ভ্যালু। সেট ভ্যালু বলতে আমরা ধরেন এই কাউন্টারটাকে অপারেট করাতে চাই, এই কাউন্টারের কন্টাক্টগুলোকে চেঞ্জ করাতে চাই কখন? যখন ৫ টা কাউন্ট হবে। ওকে? সো সেট ভ্যালু আমি 5 দিয়ে দিলাম, প্রেজেন্ট ভ্যালু সাপোজ 1 2 3 4 5 যখন আসবে তখন এর কাউন্টারের কন্টাক্ট দ্বয় চেঞ্জ হবে। ওকে? সো সেট ভ্যালু আপনি সেট করে দিতে পারেন ইচ্ছামতো, ওই অনুসারে প্রেজেন্ট ভ্যালুটা যখন সেট ভ্যালুতে পৌঁছাবে তখন হচ্ছে সে কি করবে? সে হচ্ছে কাউন্টারটাকে সে কাউন্টারটা দ্বয়কে সে চেঞ্জ করে নিবে। কম্পেয়ার সেকশন ৬ নম্বরে যদি আমি বলি, কম্পেয়ার, এটা হচ্ছে কম্পেয়ার সেকশন। কম্পেয়ার মানে কি? কম্পেয়ার কেন দরকার? সেট ভ্যালু সাপোজ 5, প্রেজেন্ট ভ্যালু সাপোজ 2, তাই না? ২ বার সে সিগন্যালটা পাইলো, তাইলে সে কম্পেয়ার করবে, তাই না? ৫ এর সাথে সে কম্পেয়ার করবে। ৫ এর সমান হয়েছে কি? না। তাইলে সে আরেকটা সিগন্যাল নেবে, 3 হইলো, আরেকটা সিগন্যাল নিল, 4 হইলো, আরেকবার কম্পেয়ার করলো, 4 কি 5 এর সমান? নো। আরেকটা সিগন্যাল নিল 5, 5 কি 5 এর সমান? ইয়েস। তখন সে কি করবে? 5 এর সমান যখন হয়, সে কম্পেয়ার করে যখন দেখে, সে কি করে? ৭ নাম্বার এই সেকশনটা, এটা হচ্ছে আউটপুট সেকশন। এই সেকশনটাকে সে কি করে? এনার্জাইজ করে, অর্থাৎ এখানে কন্টাক্ট দ্বয় চেঞ্জ করে। এখানে কন্টাক্ট দ্বয়কে সে চেঞ্জ করে দেয়। ৫ যখন দেখে যে সেট ভ্যালু সমান হয়ে গিয়েছে প্রেজেন্ট ভ্যালু, তখন সে আউটপুটে একটা সিগন্যাল জেনারেট করে দেয়, অর্থাৎ আউটপুটের কন্টাক্ট দ্বয়কে সে চেঞ্জ করে দেয়। NO কন্টাক্ট থাকলে সে ক্লোজ হয়ে যায়, NC থাকলে সেটাকে ওপেন করে দিবে। ৮ নাম্বার সেকশন, আউটপুট ডিভাইস। ওকে? সো এই কন্টাক্টদের মধ্যে আমরা তো সাপোজ কোনো একটা ডিভাইসকে অন করতে চাচ্ছি, সাপোজ কোনো মোটরকে অন করতে চাই, কোনো মেশিনকে অন করতে চাই বা অফ করতে চাই, ২ টাই হইতে পারে। অন করতে চাইলে NO তে কানেক্ট করে রাখবো, আর অফ করতে চাইলে এটাকে NC তে কানেক্ট করে রাখবো। NC তে কানেক্ট করলে কি হবে? কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। যখন কাউন্টার 5 হবে তখন সে কি করবে? NC টাকে ওপেন করে দিবে, ফলে সে এই লোডটাকে সে অফ করে দিবে। ওকে? আচ্ছা, সো এটা হচ্ছে লোড সেকশন, আউটপুট ডিভাইস যেটা আউটপুট সেকশন। ওকে? Counter mechanism is clear? Okay, so I think so counter mechanism is clear. ওকে, সো কাউন্টার মেকানিজমে আমরা দেখলাম, আমরা টাইমার অপারেশন দেখলাম, কাউন্টার মেকানিজম দেখলাম। ওকে? সো টাইমারটা কি ছিল? যখন আমি ইনপুটে ভোল্টেজ দিব টাইমারের, টাইম কাউন্টিং শুরু হয়। তারপরে নির্দিষ্ট টাইম ইলাপস হওয়ার পর সেট টাইম যেটা থাকবে, তারপরে সে আউটপুটে সিগন্যাল জেনারেট করে, অর্থাৎ এর কন্টাক্ট দ্বয় চেঞ্জ হয়। কাউন্টারের ক্ষেত্রে দেখলাম যখন আমি যতবার আমি একটা সিগন্যাল দিব, কাউন্ট এক, এক করে কাউন্ট বাড়বে। সাপোজ আমি 5 সেট করে রাখবো। ৫ টা সিগন্যাল পাওয়ার পরে সে কি করে? আউটপুটে সিগন্যাল জেনারেট করে, অর্থাৎ এর কন্টাক্ট দ্বয় চেঞ্জ করে, অর্থাৎ এর কয়েলে তখন ভোল্টেজ যায় কাউন্টারের। ওকে? সো আমরা টাইমার দেখলাম, কাউন্টার দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখব, গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার। এটা একটা টেম্পারেচার কন্ট্রোলার। এই জিনিসগুলো আমরা খুব বেশি ব্যবহার করি ইন্ডাস্ট্রিতে। সো এইজন্য আমাদের এই কোর্সটাতে এটা আমরা একদম শর্ট আলোচনার মধ্যে রাখছি। বাট আমাদের অটোমেশন গাইড সিরিজে যে কোর্সটাতে আছে, ওগুলাতে আমরা এই টাইমার, কাউন্টার, টেম্পারেচার কন্ট্রোলার, বিভিন্ন রকম সেন্সর নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে যার। ওকে? ওকে, সো টেম্পারেচার কন্ট্রোলার বেসিক। আমরা এর বেসিকটা যদি দেখি, টেম্পারেচার কন্ট্রোলার কেন দরকার হয়? টেম্পারেচার কন্ট্রোলার খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? মোর অর লেস সব ফ্যাক্টরিতেই টেম্পারেচার
উৎপন্ন হয়, টেম্পারেচারের মাধ্যমে প্রসেস কন্ট্রোল করা হয়। ওকে? সো এইজন্য টেম্পারেচার কন্ট্রোল করাটা খুবই গুরুত্বপূর্ণ। টেম্পারেচার যদি কম বেশি হয় তাহলে প্রোডাক্টের কোয়ালিটি হেরফের হয়ে যায়। সো এইজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টেম্পারেচার কন্ট্রোলার। দেন আচ্ছা, টেম্পারেচার কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা এখানে সামনে আমরা টেম্পারেচার কন্ট্রোলারের ডিসপ্লের একটা ছবি দেখতে পাচ্ছি ডান পাশে। অমরন টেম্পারেচার কন্ট্রোলারের জন্য এটাও হচ্ছে আমার কাছে যে টেম্পারেচার কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এটা একটা অমরন টেম্পারেচার কন্ট্রোলার। ওকে? সেম মোর অর লেস। আচ্ছা। এখানে এই টেম্পারেচার কন্ট্রোলারে সেট ভ্যালু থাকবে। নিচে এসভি আপনারা একটা পোরশন দেখতে পাচ্ছেন ডান পাশের চিত্রে। এটা হচ্ছে সেট ভ্যালু। এসভি সেট ভ্যালু মানে কি আপনি যে ভ্যালুটা সেট করতে চান। সাপোজ আপনি 120 ডিগ্রি টেম্পারেচার উঠাতে চান। এটা হচ্ছে 120 আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে সেট ভ্যালু। ওকে? টেম্পারেচার ভ্যালু। উপরে হচ্ছে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। সাপোজ টেম্পারেচার সেন্সর তো এখানে এই কন্ট্রোলারের মধ্যে লাগানো থাকবে। তো তখন কি হবে? টেম্পারেচার সেন্সর থেকে আমরা কারেন্ট সেন্সিং ডাটাটা আমরা পাবো, সিগন্যালটা পাবো। ফলে কি করব? ওই সেন্সর সিগন্যালটাকে সে টেম্পারেচারে কনভার্ট করে কারেন্ট যে ভ্যালু, সাপোজ টেম্পারেচার 30 থেকে শুরু হবে, রুম টেম্পারেচার সাপোজ 30 থেকে শুরু হলে 30, 40, 50, 60 আস্তে, আস্তে যখন বাড়বে, যদি কোনো হিটার থাকে এখানে, তখন 120 এ উঠার আগ পর্যন্ত সেটা আমরা এখানে শো মানে দেখাবে। এই প্রেজেন্ট ভ্যালুতে পিভিতে শো করবে প্রেজেন্ট ভ্যালুতে। ঠিক আছে? আচ্ছা। আমরা এখন হিটিং এবং কুলিং ডিভাইসগুলো একটু দেখি। হিটিং এবং কুলিং ডিভাইস, হিটিং এবং কুলিং ডিভাইস হচ্ছে আউটপুট। এগুলো হচ্ছে আউটপুট, তাই না? আউটপুট বা লোড, তাই না? হিটিং ডিভাইস কি হতে পারে? যেমন হিটার, মাইক্রোওয়েভ ওভেন। কুলিং ডিভাইস কি হতে পারে? যেমন রেফ্রিজারেটর, হ্যাঁ? এসি, এয়ার কন্ডিশনার। সো এগুলো হচ্ছে কুলিং ডিভাইস, তাই না? আচ্ছা। আচ্ছা, এইগুলা হচ্ছে হিটিং এবং কুলিং ডিভাইস। এগুলোকে প্রতিনিয়ত কন্ট্রোল করার দরকার পড়ে, তাই না? আচ্ছা, আউটপুট ডিভাইস অন অফ হয় বাই টেম্পারেচার কন্ট্রোলার। টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে এই এসির বা এই হিটারগুলো অন অফ হয়। সেট পয়েন্টের উপর ডিপেন্ড করে। আপনি যে পয়েন্টটাতে সেট করে দিবেন, প্রেজেন্ট ভ্যালুটাকে সে কন্টিনিউয়াসলি মনিটর করে, চেক করে, দেখে সেট পয়েন্ট অনুসারে যেটা আপনি সেট করে দিবেন, ওই অনুসারে সে আউটপুটটাকে অন করে, অফ করে। যখন টেম্পারেচার আস্তে, আস্তে বাড়তে থাকে, নির্দিষ্ট লেভেলে যাওয়ার পর সাপোজ 120 ডিগ্রি হয়ে গিয়েছে, তখন আমি কি করব? তখন সে কি করবে? কন্ট্রোলারটা কি করবে? হিটারটাকে অফ করে দিবে। আবার ধরেন একটা এসিটা ধরেন 28 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমি চাই যে 28 সেন্টিগ্রেড উঠলে সে কি করবে? এটাকে অন করে দিবে। ওকে? সো টেম্পারেচারটা যখন আস্তে, আস্তে বাড়তে থাকবে, 28 ডিগ্রি হবে, সে কি করবে? এসিটাকে অন করে দিবে। আবার যখন ধরেন আমি 24 সেট করে রাখবো। 24 যখন টেম্পারেচারটা আস্তে, আস্তে সে নামায় নিবে এসির, তখন সে কি করবে? আবার এটাকে অফ করে দিবে। ওকে? সো এই কন্ট্রোলিংটা আমরা টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে করতে পারি। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করব। কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম কি? কন্ট্রোল সিস্টেম আসলে কন্ট্রোল টেম্পারেচার ইউজিং ফিডব্যাক কন্ট্রোল। ফিডব্যাক, সে টেম্পারেচারটা কিভাবে কন্ট্রোল করে? টেম্পারেচারটা আসলে সে কন্ট্রোল করে ফিডব্যাক কন্ট্রোলের মাধ্যমে। ফিডব্যাক কন্ট্রোল মানে কি? এখন টেম্পারেচার কত? আমার সেট ভ্যালু ধরেন 120, প্রেজেন্ট ভ্যালু 50। ফিডব্যাক দিবে না? প্রেজেন্ট ভ্যালু 50 আছে। ফিডব্যাক দিল। আবার মানে সে কন্টিনিউয়াসলি হিটারটাকে অন রাখতেছে। প্রেজেন্ট ভ্যালু 50 থেকে বাড়তেছে, চেক করতেছে, সেট ভ্যালুর সাথে 120 এর সাথে দেখতেছে। প্রেজেন্ট ভ্যালু ধরেন 60, 70, 80, 90, 100 চলে গেল। সে সেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখে, ফিডব্যাক দেয়। তাই না? সো এটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল আমরা বলি। সো প্রতিনিয়ত সে ফিডব্যাক দিচ্ছে। প্রেজেন্ট ভ্যালুটাকে সে ফিডব্যাক দিচ্ছে এবং সেট ভ্যালুর সাথে সে এটাকে কম্পেয়ার করছে। ওকে? কন্ট্রোলার প্রেজেন্ট ভ্যালুটা সেন্সরের মাধ্যমে নেয়, তাই না? প্রেজেন্ট ভ্যালুটা আমরা কিভাবে পাই? সেন্সরের মাধ্যমে। ধরেন একটা হিট চেম্বার আছে বা ওভেন আছে। ওভেনের ভেতরে একটা সেন্সর সেট করা আছে। ওই সেন্সর থেকে আমরা যে সিগন্যালটা পাই, ইলেকট্রিক্যাল সিগন্যাল হইতে পারে বা রেজিস্টিভ সিগন্যাল হইতে পারে। এটা ডিপেন্ড অন টেম্পারেচার। সেন্সর কোন টাইপের সেন্সর আমরা ব্যবহার করছি। সো ওইটার উপর ডিপেন্ড করে আমরা প্রেজেন্ট ভ্যালুটাকে সে শো করে। এই সিগন্যালটা নেয় টেম্পারেচার কন্ট্রোলার, নিয়ে এসে প্রেজেন্ট ভ্যালুটাকে শো করে। ঠিক আছে? ওকে।
এই প্রেজেন্ট ভ্যালুটাকে সে সেট ভ্যালুর সাথে এসভি সেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে। উপরে থেকে প্রেজেন্ট ভ্যালু, নিচে থাকে সাপোজ সেট ভ্যালু। সেট ভ্যালু কত? ১২০০। প্রেজেন্ট ভ্যালুটা কত? ১২০০ আসছে, না? কন্টিনিউয়াসলি সে কম্পেয়ার করতে থাকে, যখন আস্তে, আস্তে বাড়তে থাকে, ওকে? সো কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, মানে ২০০ ১২০০ ডিগ্রি ওঠার আগ পর্যন্ত সেই হিটারটাকে সে অন রাখবে, তাই না? সে আ অন রাখবে। তার মানে সে কন্টিনিউয়াসলি প্রেজেন্ট ভ্যালুটাকে সেট ভ্যালুর সাথে এখানে কম্পেয়ার করছে। ওকে? যখন প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালুর উপরে চলে যাবে আস্তে, আস্তে বাড়তে, বাড়তে হিটারটা তো চালু আছে, তাই না? যখন দেখবে যে সেট ভ্যালুটা প্রেজেন্ট ভ্যালুটা ১২০১ হয়ে গিয়েছে, ১২০০ র উপরে চলে গিয়েছে, তৎক্ষণাৎ সে কি করবে? হিটারটাকে অফ করে দিবে। হিটারটাকে অফ করে দিবে। ১২০০ ডিগ্রির উপরে চলে গেলে এখানকার কনট্যাক্টটা চেঞ্জ হবে, ফলে হিটারটা অফ হয়ে যাবে। ওকে? আচ্ছা। আচ্ছা, এখানে ইনপুট। ইনপুট কি? টেম্পারেচার সেন্সর, তাই না? টেম্পারেচার সেন্সর কি করতেছে? টেম্পারেচার ডাটাটা আ সে টেম্পারেচার কন্ট্রোলারে পাঠাচ্ছে। টেম্পারেচার কন্ট্রোলার ইনপুটের মাধ্যমে সে কি করতেছে? সিগন্যালটা পাচ্ছে। সেন্সর সিগন্যালটা পাচ্ছে। এখানে সেন্সর কি? ইনপুট। তাই তো? আচ্ছা, সো সেন্সর ডাটাটা সে রিড করতে থাকে। ২ নাম্বার হচ্ছে কন্ট্রোল। এটা হচ্ছে ১ নাম্বার ইনপুট, ২ নাম্বার হচ্ছে কন্ট্রোল। ওকে? সো কন্ট্রোল কি করে? কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট সবসময় সে কি করে? প্রেজেন্ট ভ্যালুটাকে সেট ভ্যালুর সাথে কম্পেয়ার করতে থাকে। প্রেজেন্ট ভ্যালু পিভি সাপোজ ধরেন ১০০ ডিগ্রি, আমার সেট ভ্যালু ১২০, পিভি ধরেন ১০০ কম্পেয়ার করতেছে ১১০, ১১৫, ১১৮, ১২০, ১২০, ১২১ যখন আসবে সে কি করবে? হিটারটাকে অফ করে দিবে। ঠিক আছে? সো কন্ট্রোল সেকশন হচ্ছে সেকেন্ড যেটা কন্ট্রোল সেকশন। থার্ড যেটা হচ্ছে আউটপুট সেকশন। ওকে? আউটপুট সেকশনে কি হয়? অন অফ হয়। হিটারটাকে সে ১২০ ডিগ্রি সাপোজ টেম্পারেচারটা যখন উঠে যাবে তো সে কি করবে? হিটারটাকে অফ করে দিবে। তার মানে এখানে কন্ট্রোল সিস্টেমের মধ্যে ৩ টা পার্ট থাকবে। একটা হচ্ছে ইনপুট ইউনিট। ইনপুট কি? সেন্সর। সেন্সর থেকে যে আমরা সিগন্যালটা পাবো, যে সিগন্যালটা পাবো সেটাই হচ্ছে ইনপুট, না? সো এই সিগন্যালটাকে টেম্পারেচার কন্ট্রোলার প্রেজেন্ট ভ্যালু আকারে শো করছে। সে কি করে? প্রেজেন্ট ভ্যালুটাকে সেকেন্ড স্টেজে গিয়ে, যেটা হচ্ছে কন্ট্রোল সেকশন। কন্ট্রোল সেকশনে সেকেন্ড স্টেজে গিয়ে সে কি করে? এই প্রেজেন্ট ভ্যালুটাকে সেট ভ্যালুর সাথে অলওয়েজ মনিটর কম্পেয়ার করতে থাকে। কম্পেয়ার করতে, 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 করতে যখন দেখে যে প্রেজেন্ট ভ্যালু ১ম এ নিচে থাকে সেট ভ্যালু, যখন আস্তে, আস্তে সেট ভ্যালুর উপরে চলে যায়, একসময় গিয়ে তখন সে কি করবে? কনট্যাক্টটাকে চেঞ্জ করবে, তাই না? সো থার্ড যে ইউনিটটা সেটা হচ্ছে আউটপুট, অর্থাৎ সেট ভ্যালু সমান বা উপরে চলে গেলে তখন সে কি করবে? হিটারটাকে অফ করে দিবে। ঠিক আছে? হিটারটাকে অফ করে দিবে। আর যদি সেটা কুলার হয়, কুলারের ক্ষেত্রে কুলারটাকে সে অন করে দিবে। উল্টা অপারেশন জাস্ট। একটার ক্ষেত্রে আমরা NO কনট্যাক্ট ইউজ করব, একটার ক্ষেত্রে আমরা NC কনট্যাক্ট ইউজ করব। ওকে? দ্যাটস সিম্পল। ওকে? সো আমরা কন্ট্রোল সিস্টেম দেখলাম। কন্ট্রোল আউটপুট অফ টেম্পারেচার কন্ট্রোলার। টেম্পারেচার কন্ট্রোলারের কন্ট্রোল আউটপুটটা নিয়ে এখন আমরা আলোচনা করব। ওকে, সো এতক্ষণ আমরা যে স্লাইডগুলা পড়েছি, দেখেছি, এগুলো তো ক্লিয়ার, না? ওকে, সো আমরা টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমটা দেখলাম। টেম্পারেচার ৩ টা ওয়েতে কন্ট্রোল করে। একটা হচ্ছে ইনপুট, একটা ৩ টা সেকশন থাকে। একটা ইনপুট, একটা কন্ট্রোল সেকশন, একটা হচ্ছে আউটপুট সেকশন, তাই না? এখন আমরা দেখব কন্ট্রোল আউটপুট অফ টেম্পারেচার কন্ট্রোলার। টেম্পারেচার কন্ট্রোলার আসলে কিভাবে আউটপুটকে কন্ট্রোল করে, তাই না? সো টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আমরা এত আলোচনা করছি কেন? কারণ টেম্পারেচার কন্ট্রোলার অনেক বেশি ইউজ হয় ইন্ডাস্ট্রিতে। এমন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতেই টেম্পারেচার কন্ট্রোল করার প্রয়োজন পড়ে। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে আছেন, আই থিংক সো সবাই আপনারা এটার সাথে পরিচিত এবং এটা ব্যবহার করেন। আচ্ছা, টেম্পারেচার কন্ট্রোলারে কি টাইপ আউটপুট পাওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন কি টাইপ আউটপুট পাওয়া যায় এটার উপরে রিলায়েবিলিটি, আমরা কোন পারপাসে এটি ইউজ করব, কোন অ্যাপ্লিকেশন ইউজ করব সেটা নির্ভর করছে। আচ্ছা, রিলে আউটপুট টেম্পারেচার কন্ট্রোলার রিলে আউটপুট দেয়। রিলে আউটপুট মানে কি? আমরা এর কন্ট্যাক্টে যখন ভোল্টেজ দিব তখন এর কন্ট্যাক্টটা চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, রিলে আউটপুটটা কিভাবে? এখন এটা নিয়ে আমরা আলোচনা করি। এর মধ্যে ইন্টারনাল রিলে কন্ট্যাক্ট থাকে। আমরা যদি ডান পাশের এই চিত্রে দেখতে পাই, এখানে এই টেম্পারেচার কন্ট্রোলারের সাথে দেখেন একটা কন্ট্যাক্ট আছে, রিলে কন্ট্যাক্ট, তাই না? ইন্টারনাল, এটা এর ভেতরে থাকে, বিল্ট ইন। ইন্টারনাল রিলে কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্ট আউটপুট ডিভাইসের সাথে কানেক্টেড থাকে। কন্ট্যাক্ট আউটপুট ডিভাইস কি? এই যে দেখেন, এটা একটা হিটার, লাল চিহ্নিত যে
অংশটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি হিটার ওভেনের ভেতরে থাকে। ওকে? সো এটা হচ্ছে আ এই কনট্যাক্ট আসলে কনট্যাক্টের সাথে এই আউটপুটটা কানেক্টেড থাকে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। যখন হিটার, এটা তো ইন্টারনাল রিলে, তাই না? রিলে কনট্যাক্ট। যখন এই হিটারটা আমরা ইউজ করছি, এই রিলে কনট্যাক্টের তো একটা কনট্যাক্টের একটা সার্টেন অ্যামাউন্ট কারেন্ট সে প্রবাহিত করে। সাপোজ এটা ছোট্ট টাইপের একটা হিটার, খুবই স্মল, ধরেন 5 অ্যাম্পিয়ার কারেন্ট এটা আ উম নেয়, ড্র করে। এই 5 অ্যাম্পিয়ার এই কনট্যাক্ট দিয়ে আমি অনায়াসেই পাস করতে পারি। বাট আমি একটা বড় একটা আ চেম্বারে ইউজ করলাম যেখানে হিটারের ক্যাপাসিটি অনেক হাই, অনেক বেশি কারেন্ট নেয়। হুম? সেক্ষেত্রে আমি সেইম টেম্পারেচার কন্ট্রোলারটা ইউজ করলে কিভাবে আমি সলিউশনটা করব? কারণ ধরেন এটা মেক্সিমাম এই কনট্যাক্ট 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে। বাট আমার 20 অ্যাম্পিয়ার কারেন্ট আমার হিটারটা নিবে। সেই ক্ষেত্রে আমি এটা কিভাবে সলিউশন করতে পারি? আমি এখানে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগাবো এই রিলেতে। এই রিলেটা অন হবে, কন্ট্যাক্টটা চেঞ্জ করবে, তখন সে কি করবে? একটা ভোল্টেজ ম্যাগনেটিক কন্ট্যাক্টরে চলে যাবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা তখন অন হবে। তখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কনট্যাক্ট দিয়ে আমি এই 20 অ্যাম্পিয়ারের হিটারটা চালাবো। ওকে? সো এটা আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি টেম্পারেচার কন্ট্রোলারে কোনো হিটার কানেক্ট করবেন ডিরেক্টলি রিলে টাইপ কনট্যাক্টে, তখন আপনি এর কারেন্টটা করে দেখবেন, কনসিডার করবেন। অবশ্যই দেখবেন যে এই কনট্যাক্টের রিলে, ইন্টারনাল যে রিলে আছে এর কনট্যাক্টের মেক্সিমাম কতটুকু কারেন্ট টলারেট করতে পারে এবং আমার যে হিটারটা আছে, আমি যেটা ব্যবহার করছি ওইটা কতটুকু কারেন্ট মেক্সিমাম ড্র করে, কনজিউম করে, এটা আমাকে চেক করে নিতে হবে। যদি অবশ্যই বেশি হয়ে যায় আমার যে হিটারটা আমি ইউজ করছি, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাঝখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করতে হবে। ওকে? এই হিটারের ক্যাপাসিটি অনুসারে আপনি ম্যাগনেটিক কন্ডাক্টরটা ইউজ করবেন। ওকে? ওকে। সাপোজ ধরেন আমার সেই হিটারের ক্যাপাসিটি হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় মেক্সিমাম। সো আমাকে ম্যাগনেটিক কন্ডাক্টর মিনিমাম 20 অ্যাম্পিয়ার বা মেক্সিমাম 30 অ্যাম্পিয়ার আমি ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করতে পারি। ওকে, সো এটা হচ্ছে রিলে আউটপুট। আরো কয়েক রকম আউটপুট আছে। হুম? ভোল্টেজ আউটপুট, ভোল্টেজ। এখানে দেখেন যে একটা প্লাস একটা মাইনাস একটা আছে। সো এটা আসলে কন্ট্রোলার এখানে 12 ভোল্ট ডিসি প্রোভাইড করে। যখন আ ধরেন প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালুর সমান হবে, তখন সে কি করবে? এখানে 12 ভোল্ট ডিসি সে পাঠায় দিবে। এখানে একটা এসএসআর কানেক্ট করা হয়েছে। সো এই 12 ভোল্টের মাধ্যমে আমরা একটা এসএসআর কে অপারেট করতে পারি। এসএসআর হচ্ছে সলিড স্টেট রিলে। এই সলিড স্টেট রিলে এসএসআরটা আমরা এই 12 ভোল্টের মাধ্যমে অপারেট করতে পারি। এই রিলে থেকে আমরা এই হিটারটাকে অন করতে পারি। ওকে? সো আপনি এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমরা এসএসআর কেন ইউজ করব? সলিড স্টেট রিলে ইউজ করব কেন? সলিড স্টেট রিলে খুবই রিলায়েবল টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমকে কন্ট্রোল করতে পারে। খুবই রিলায়েবল আউটপুট দেয়। অর্থাৎ টেম্পারেচার দেখা যায় যে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনি যখন ধরেন একটা ব্রেড তৈরি করবেন, টেম্পারেচারটা যদি ধরেন আপনি কাট করে দিলেন। সাপোজ ১০০ ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে আপনি বেকিং করছেন আ ওভেনের মধ্যে। সো ১০০ ডিগ্রি ওঠার পর সাথে আপনি হিটারটাকে অফ করে দিলেন। বাট হিটার কি করবে? টেম্পারেচারটার সাথেই কিন্তু ১০০ ডিগ্রিতে মানে স্টেডি হয়ে থাকবে না। সে কিছু টেম্পারেচার সে বাড়ায় দিবে। ওকে? সো বাড়ায় দিলে কি হবে? ব্রেডটা পুড়ে যাবে। ঠিকমতো কোয়ালিটি সম্পন্ন ব্রেড তৈরি করা যাবে না। সাধারণত কাস্টমার খাবে না। তাই না? সো এই জিনিস আ এরকম বা আবার আরো বিভিন্ন রকম কন্ডিশন হইতে পারে। ধরেন প্যাকেজিং মেশিন, ধরেন কোন চিপস, চানাচুর বা এরকম বিস্কিট, এগুলার প্যাকেজিং এর ক্ষেত্রে একটা সার্টেন প্যাকেটগুলা সার্টেন হিট দিতে হয়। সার্টেন লেভেলে একটা হিট দিতে হয়। হিট দিয়ে চাপ দেয়, ফলে এটা সিল হয়। তাই না? সো হিটটা যদি বেশি হয়ে যায় তাহলে এটা গলে যাবে। অর্থাৎ চাপ দেওয়ার সময় গলে যাবে। অর্থাৎ মিনি লিকেজ থাকবে। ফলে কি হবে? আ আ মার্কেটে গিয়ে এখানে বায়োলজিক্যাল কন্টামিনেশন হবে। অর্থাৎ ভেতরের প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। তাই না? আ আবার এরকম যদি হয় যে হিট কম হয়েছে, সেক্ষেত্রেও একই প্রবলেমটা তৈরি হবে। সাপোজ ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমি এটাকে প্রেস করে হিট দিব। সো ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে ১৭০ সেন্টিগ্রেডের নিচে যদি টেম্পারেচারটা থাকে, সাপোজ ১৬০, তাইলে কি হবে? ওই সার্টেন অ্যামাউন্ট এ গিয়ে টেম্পারেচারটা যেহেতু পাচ্ছে না, একটু মানে গলনাঙ্কটা একটু কম হবে। ফলে আপনি চাপ যতই দেন একটা লিকেজ থেকে যাবে। ভালো করে জয়েন্ট হবে না। তখনও লিকেজের কারণে ভেতরের প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। সো ওইসব ক্ষেত্রে আপনাকে ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেড, সাপোজ আমি একটা উদাহরণ দিলাম। এই টেম্পারেচারটা মেইনটেইন করা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি।
একটা সার্টেন স্টেডি টেম্পারেচার। সো এইটা করার জন্য আপনি রিলে আউটপুট যখন ইউজ করবেন তখন আপনি এই স্টেডি টেম্পারেচারটা পাবেন না। রিলে মানে টেম্পারেচারটা যখন সাপোজ ১৭০ ডিগ্রিতে গিয়ে রিলেটা কন্ট্যাক্টটা চেঞ্জ করলো, তারপরেও কিছু সময়ের জন্য অ অ এটা টেম্পারেচার একটু বেড়ে যেতে পারে। ১৭০ থেকে ৭৫ উঠে যেতে পারে। তারপর আস্তে, আস্তে কমবে। ঠিক আছে? আবার যখন কমতে, কমতে ১৬৫ তে সাপোজ আমি এটাকে আবার হিটারটাকে অন করব। সাপোজ দেখা গেল যে ১৬৫ তে অন হওয়ার আগে সে আবার এটাকে একটু সার্টেন লেভেলে কমে যেতে পারে। সো এটা হচ্ছে আপনি রিলের মাধ্যমে আপনি খুব রিলায়েবলি সেটাকে কন্ট্রোল করতে পারবেন না। এসএসআর এর মাধ্যমে যেটা খুব মানে প্রিসাইজলি আপনি কন্ট্রোল করতে পারবেন। এজন্য এসএসআর ইউজ করা হয়। এসএসআর কি করে? খুব দ্রুত অন অফ হয়। খুব দ্রুত অন অফ হয়। দ্রুত অন অফ করার মাধ্যমে সে কি করে? একটা স্টেডি টেম্পারেচার মেইনটেইন করে। ওকে? সো এইজন্য আমরা এসএসআর ইউজ করি। এত বেশি টাইম এত বেশি অন অফ হয়। ওকে? সো এইজন্য এটার রিলায়েবিলিটি অনেক বেশি। এটার দামও অনেক বেশি। সো ভোল্টেজ আউটপুটের মাধ্যমে আমরা ১২ ভোল্ট দেই। যখন একটা টেম্পারেচার নির্দিষ্ট লেভেলে সেট ভ্যালুতে পৌঁছায়, ১২ ভোল্ট দিয়ে আমরা একটা এসএসআর কে ড্রাইভ করে ওই এসএসআর এর মাধ্যমে আমরা হিটারটাকে কন্ট্রোল করতে পারি। ওকে। সো আমরা ২ রকম দেখলাম। একটা হচ্ছে রিলে আউটপুট, একটা হচ্ছে আ ভোল্টেজ আউটপুট, তাই না? সো কন্ট্রোল আউটপুট সিলেকশন আপনি কখন কোনটা সিলেক্ট করবেন? যদিও আমরা এই আলোচনাটা অলরেডি করে ফেলেছি। ওকে, এসএসআর হাই অ্যাকুরেসি অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। যেটা আমরা বললাম ধরেন কোনো প্যাকিং মেশিন, হ্যাঁ? যেখানে সিলিং হয়, সো কোনো ব্রেড তৈরি করছেন আপনি যেখানে টেম্পারেচার, স্টেডি টেম্পারেচার গুরুত্বপূর্ণ। ওকে, সো এইসব জায়গায় আপনি হাই অ্যাকুরেসি অ্যাপ্লিকেশনে আপনি এসএসআরটা ইউজ করতে পারেন। আচ্ছা, কনট্যাক্ট রিলে আউটপুট লাইফ সাইকেল লিমিটেড। আচ্ছা, আমরা জানি কি রিলের হচ্ছে আ রিলের যে কনট্যাক্ট আছে, কনট্যাক্টটা চেঞ্জ হয়। এটা কট, কট শব্দ হয়, তাই না? সো এটার লাইফ সাইকেল লিমিটেড। আমরা যে রিলেগুলো ইউজ করি, যে এই রিলেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। সো এই রিলেগুলা তে আপনি যখন ভোল্টেজ দিবেন, এটা কিন্তু এর ম্যানুয়ালে বলে দেওয়া থাকে যে এটা মেক্সিমাম ২,০০,০০০ বার এটা ভেরি করে ব্র্যান্ড অনুসারে। সো ২,০০,০০০ বার নরমালি এই রিলেগুলো অপারেট হয়। এরপরে আস্তে, আস্তে এর কয়েলগুলো দুর্বল হইতে থাকে। কারণ একটা সময় গেলে তো এর আসলে ক্ষমতা হ্রাস পায়, তাই না? তো আহ এর লাইফ সাইকেল লিমিটেড। রিলের ক্ষেত্রে রিলে আউটপুট যেটা দেয় টেম্পারেচার কন্ট্রোলারের। যখন কন্ট্রোল সাইকেল ২০ সেকেন্ড বা তার বেশি তখন আমরা রিলে ইউজ করতে পারবো। ধরেন আমাদের আ আ শীতের দিনে আমরা যখন বাসায় গিজার চালাই, হিটার বেসিক্যালি এখানে অন হয়। তো ওখানে টেম্পারেচার একটু বেড়ে যাওয়া, কমে যাওয়া বা একটু টাইমের ধরেন টেম্পারেচার আমি ৬০ ডিগ্রি পর্যন্ত উঠাবো। সো ৬০ ডিগ্রি বা ৫০ ডিগ্রি উঠাবো। ৫০ ডিগ্রি উঠাবো, ৫০ ডিগ্রি পর্যন্ত এটা যখন উঠবে সাপোজ একটু ৫২-৫৩ হইলেও কোনো সমস্যা নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ? বা ৪৮-৪৫ হলেও সমস্যা নাই এটা। তো আবার ধরেন আপনি যখন কোনো পানি গরম করতেছেন, দেখা যায় যে কোনো বয়েল ভাত রান্না করার জন্য। সো টেম্পারেচার একটু কম বেশি হইলেও সমস্যা নাই। আবার ধরেন আপনি আ পানি গরম করছেন, ধরেন কোনো ব্রেড তৈরি করবেন। ব্রেডের জন্য যে ময়দা আছে সেটাকে খামি করার জন্য আপনি গরম পানি করছেন। সো ওইটার টেম্পারেচারটা অত প্রিসাইজলি কন্ট্রোল করা হয় না। সেক্ষেত্রে আপনি রিলে আউটপুট অনায়াসে ইউজ করতে পারেন। আ যেখানে ২০ সেকেন্ড পর্যন্ত টলারেট বা ২০ সেকেন্ডের বেশি যখন এটা টলারেট করা যায়। কন্ট্রোল সাইকেল ২০ সেকেন্ডের বেশি। সো ওইসব অ্যাপ্লিকেশনে আমরা এটা ব্যবহার করতে পারি। রিলে কনট্যাক্ট আউটপুট আসলে আমরা ব্যবহার করি তখন কখন? যখন এটা আমরা কস্ট ইফেক্টিভ কোনো কিছু চিন্তা করি। দেখা যায় যে এখানে খরচ বাড়ানো যাবে না। সো সেইসব ক্ষেত্রে আমরা রিলে কনট্যাক্টটা ইউজ করতে পারি। খরচ কমানোর জন্য। ওইটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। ওকে? সো আপনি যদি প্যাকেজিং এর জন্য খরচ বাঁচাইতে গিয়ে দেখা গেল যে রিলে আউটপুট ইউজ করছেন তাইলে এটা হবে না। এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে যে আপনি এটা অ্যালাও করবেন কিনা। প্যাকেজিং এর ক্ষেত্রে এটা অ্যালাওয়েবল না যেহেতু অ্যালাউড না যেহেতু, সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএসআর আউটপুটটা ইউজ করতে হবে। মোল্ডিং, প্যাকিং, ফুড ইন্ডাস্ট্রি, ওকে? সো রিলে আউটপুট ইউজ করা হয় যেখানে হিট রেসপন্স খুবই স্লো। হিট রেসপন্স বলতে কি ধরেন একটু আস্তে, আস্তে বাড়তেছে, আস্তে, আস্তে কমতেছে। এই রেসপন্সটা আসলে খুব একটা মানে ইফেক্ট করে না প্রোডাক্টের ক্ষেত্রে বা প্রসেসের ক্ষেত্রে। সো ওইসব জায়গায় আপনি ইউজ করতে পারেন। ওকে? সো আমরা যখন বেভারেজে ছিলাম তখন একটা বটল তৈরি হইতো। সো বটলে দেখা গেল যে আমরা যদি একটা সাপোজ এটাকে যদি আমরা একটা বটল বলি। সো ধরেন এটা একটা বটল। সো বটলটা আগে ফুলানোর আগে একটা প্রিফর্ম আকারে থাকে। সো এই প্রিফর্মটা একটু মানে ছোট থাকে। এটাকে জাস্ট হিট করে বাতাস ব্লো করা হয়।
40 বার প্রেসারে। সো যখন একটা হিটার চেম্বারের মধ্য দিয়ে এটাকে এই প্রিফর্ম গুলোকে পাস করা হয় এইভাবে। সো এখানে এখানকার টেম্পারেচার, এখানকার উপরের নেকের টেম্পারেচার, মাঝখানে বডির টেম্পারেচার, ওয়াল টেম্পারেচার, নিচের বটম টেম্পারেচার। সো একেকটা টেম্পারেচার একেকভাবে সেট করতে হয়। ওখানে এই হিটার গুলা থাকে। ওই হিটার গুলা কন্ট্রোল করার মাধ্যমে একেক ভাবে সেট করতে হয়। যাতে স্মুথলি আমরা ব্লো করার সময় যাতে আমরা স্মুথলি বটলটাকে ফুলাতে পারি। সো ব্লো করতে হয়। যেখানে দেখা যায় যে উপরে একরকম টেম্পারেচার, মাঝখানে একরকম টেম্পারেচার, নিচে একরকম টেম্পারেচার। এগুলা সেট করে নিতে হয়। ওকে? সো ওইসব ক্ষেত্রে টেম্পারেচার কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ। ওইসব জায়গায় আসলে রিলে কোনোভাবেই ইউজ করা যাবে না। এখানে এসএসআর টাইপের কোনো কিছু ইউজ করতে হবে। যদিও এখানে অনেক হাই টেকনোলজি উম সম্বলিত অনেক সিস্টেম ব্যবহার করা হয়। টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়। ওকে? সো এই টেম্পারেচার সেন্সর নিয়ে আমরা আলোচনা করব। ওকে? ওকে। সো কোথায় আমরা এসএসআর ইউজ করব, কোথায় আমরা রিলে আউটপুট ইউজ করব সেটা আমরা ক্লিয়ার হয়েছি। তাই না? এখন আমরা টেম্পারেচার সেন্সরের ক্ষেত্রে আসি। সো সেন্সরটা আমরা কোন পারপাসে ইউজ করব, কোন সেন্সর আমরা ইউজ করতে পারি টেম্পারেচার কন্ট্রোলারে। টেম্পারেচার কন্ট্রোলার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসলে বিভিন্ন রকম সেন্সর সে সাপোর্ট করে। এখানে কিছু ডিপ সুইচ থাকে। ডিপ সুইচে আপনি এগুলা চেঞ্জ করার মাধ্যমে বলে দেওয়া থাকে ম্যানুয়ালি এভরিথিং যে কোন সেন্সরের জন্য এন টাইপ, পি টাইপ, কে টাইপ, থার্মোকাপল, ওকে? আরটিডি। সো কোন টাইপের সেন্সর আপনি ব্যবহার করছেন ওটার উপর ডিপেন্ড করে আপনাকে সেটিংটা চেঞ্জ করে নিতে হবে। আপনি ডিরেক্টলি থার্মোকাপল সাপোর্ট করে বাট আপনি আ আ আরটিডি লাগাই দিলেন ডিরেক্টলি কে টাইপ, ওকে? সো এটা কাজ করবে না। সেন্সরটা আপনি যখন সেন্সরটা লাগাবেন দেখবেন যে এটার ডিসপ্লেতে কিছু আসতেছে না। তো আপনার কাছে মনে হইতে পারে যে এটা নষ্ট, আসলে তা না। আপনাকে এটাকে সেটিং করে নিতে হবে। ওকে? আবার এরকম আছে যেগুলা কিছু সেন্সর যেগুলো শুধুমাত্র নির্দিষ্ট টাইপের টেম্পারেচার সেন্সরই সাপোর্ট করে। কম খরচের যেগুলা লো কস্ট এর। সো আপনাকে ওই কন্ট্রোলারের জন্য ওই টাইপের সেন্সরই আপনাকে চুজ করতে হবে। সো এটা আপনার অ্যাপ্লিকেশনের উপর সবকিছু ডিপেন্ড করছে। ঠিক আছে? আচ্ছা। টেম্পারেচার কন্ট্রোলার সাধারণত ২ রকম মার্কেটে পাওয়া যায়। একটা হচ্ছে থার্মোকাপল, একটা হচ্ছে আরটিডি। আরটিডি হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। আমরা নাম দেখেই বুঝতে পারছি যে রেজিস্ট্যান্স পরিমাপ করে টেম্পারেচার বাড়ার সাথে, সাথে রেজিস্ট্যান্স এর পরিমাণ বাড়তে থাকে। আচ্ছা, আমরা থার্মোকাপলে যদি আসি, থার্মোকাপল আসলে কিভাবে কাজ করে? এটা আসলে থার্মো ইলেক্ট্রোমোটিভ ফোর্স ব্যবহার করে টেম্পারেচার গণনা করে। থার্মো ইলেক্ট্রোমোটিভ ফোর্স কি? থার্মো ইলেক্ট্রোমোটিভ ফোর্স হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে যখন হিট দেওয়া হয় ওখানে একটা মিলি ভোল্টেজ জেনারেট হয়। ভোল্টেজের পরিমাণ খুবই অল্প। বাট হিট বাড়ালে এই মিলি ভোল্টেজের পরিমাণ আস্তে, আস্তে অল্প করে বাড়তে থাকে। এটা হচ্ছে থার্মো ইলেক্ট্রোমোটিভ ফোর্স বলে। টেম্পারেচার দেওয়ার ফলে ওখানে একটা নির্দিষ্ট একটা থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে। ওইখানে টেম্পারেচার দিলে অর্থাৎ আপনি যখন টেম্পারেচার এর কোনো চেম্বারের মধ্যে এটাকে লাগাবেন এই সেন্সরটা তখন হিট অনুসারে টেম্পারেচার অনুসারে সেটার মধ্যে মিলি ভোল্টেজটা তৈরি হয়। ওকে? টেম্পারেচার বেশি থাকলে মিলি ভোল্টেজটা বেশি হবে, কম থাকলে কম হবে। একটা রেশিও অনুসারে সেটা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সার্টেন রেশিও সে মেইনটেইন করে। আরটিডির ক্ষেত্রে সে কি করে? রেজিস্ট্যান্সটা পরিমাপ করে। আরটিডির ক্ষেত্রে আ যখন টেম্পারেচার মানে চেম্বারের মধ্যে যখন কোনো একটা চেম্বার, ওভেন চেম্বার ধরেন এটার মধ্যে আরটিডিটা লাগানো থাকে। সো টেম্পারেচার যখন আস্তে, আস্তে বাড়তে থাকে এর রেজিস্ট্যান্স এর পরিমাণ আস্তে, আস্তে বাড়তে থাকে। যেটা আমরা মেজার করব, সেন্সর মেজার করবে। থার্মোকাপলের টেম্পারেচার রেঞ্জ হচ্ছে -২০০ থেকে ১৭০০ ডিগ্রি সেন্টিগ্রেড। আ এই রেঞ্জের মধ্যে কোনো টেম্পারেচার আমরা থার্মোকাপল দিয়ে খুব সহজেই মেজারমেন্ট করতে পারি। আরটিডির রেঞ্জ হচ্ছে -২০০ থেকে ৬৪০ পর্যন্ত। অর্থাৎ আ এর মেক্সিমাম রেঞ্জটা কম। থার্মোকাপলের ক্ষেত্রে মেক্সিমাম রেঞ্জ ১৭০০ পর্যন্ত, মিনিমাম -২০০। আরটিডির ক্ষেত্রে মিনিমাম -২০০, মেক্সিমাম ৬৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাকুরেসি লেভেল যদি আমরা চিন্তা করি থার্মোকাপলের ন্যাচারাল অ্যাজ ইউজুয়াল বাট অ্যাকুরেসি অনেক হাই আরটিডির ক্ষেত্রে। আরটিডির প্রাইসও অনেক কিন্তু বেশি। ভাইব্রেশন এবং শকে এটা আসলে কোনো এফেক্ট হয় না থার্মোকাপল। কারণ সে টেম্পারেচার পাইলেই ভোল্টেজটা বাড়ায় দেয়। বাট আ আরটিডির ক্ষেত্রে যেহেতু আরটিডি হচ্ছে কি পিটি-100 ধরেন একটা সেন্সর। পিটি না 100 বলতে প্লাটিনাম 100 যেটাকে বলে। অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড না সরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সে 100 ওহম শো করবে। টেম্পারেচার বাড়লে আস্তে, আস্তে ইয়াটাও বাড়তে থাকে। রেজিস্ট্যান্সটাও ১০০ ওহম থেকে আস্তে, আস্তে বাড়তে থাকে। ওকে? সো এখানে যেহেতু প্লাটিনামের একটা প্রলেপ থাকে, সো প্লাটিনাম আস্তে, আস্তে ভাইব্রেশনে এবং শক খাইলে, ইলেকট্রিক শক খাইলে এটা ড্যামেজ হইতে থাকে। ফলে এর অ্যাকুরেসিটাও কমতে থাকবে। ওকে? সো এটা আস্তে, আস্তে নষ্ট হয়ে যায়।
বাট থার্মোকাপলের ক্ষেত্রে ভাইব্রেশন শকে কোনো একটা ইফেক্ট তৈরি করে না। ওকে? সস্তা, থার্মোকাপল খুবই সস্তা এবং আরটিডি একটু দামি, এক্সপেনসিভ। ওকে? সো এই ছিল আমাদের টেম্পারেচার সেন্সর নিয়ে আলোচনা। টেম্পারেচার সেন্সর, সো টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আজকে আমরা বেশ কিছু আলোচনা সম্পন্ন করেছি। ওকে? সো টেম্পারেচার সেন্সর নিয়ে আমরা আলোচনা করেছি। সো টেম্পারেচার সেন্সর আমরা দেখলাম যে ২ রকম। একটা হচ্ছে থার্মোকাপল, একটা হচ্ছে আরটিডি। ওকে? আচ্ছা। টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আলোচনা করলাম, কন্ট্রোল সিস্টেম নিয়ে আলোচনা করলাম। তারপর কন্ট্রোল আউটপুট নিয়ে আলোচনা করেছি। ওকে? ওকে, সো এই টেম্পারেচার সেন্সর একটা জিনিস আমি একটু আগেও বলেছি, যেটা টেম্পারেচার সেন্সর এবং কন্ট্রোলার শুড বি কম্প্যাটেবল। অর্থাৎ আমরা যে সেন্সরটা ইউজ করব, এই কন্ট্রোলার যে সেন্সরটা সাপোর্ট করে এটা অবশ্যই কম্প্যাটেবল হইতে হবে। অর্থাৎ চিনতে হবে, সেম টাইপের হইতে হবে। এই কন্ট্রোলার সাপোর্ট করে না এরকম টাইপের কোনো, আমরা জানি যে আরটিডি বিভিন্ন টাইপের, কে টাইপ, এন টাইপ, পি টাইপ অনেক টাইপের আরটিডি সেন্সর পাওয়া যায়, আরটিডি পাওয়া যায়। সো এটা ধরেন এটা কে টাইপ সাপোর্ট করে, বাট আপনি এন টাইপ সেন্সর ইউজ করছেন, আপনি এটা থেকে কোনো রেজাল্ট পাবেন না। ওকে? সো এইজন্য এটা কম্প্যাটেবল হইতে হয়। চিনতে হয় যে এই সেন্সরটা, এই টেম্পারেচার কন্ট্রোলারটা যেন এই সেন্সরটাকে চিনতে পারে। এজন্য ওই যে টাইপটা ম্যানুয়ালে বলে দেওয়া থাকে সেটা সাপোর্ট করে ওই টাইপের সেন্সরই আপনাকে ইউজ করতে হবে। ওকে। সো সেন্সর ইনপুট টাইপ শুড বি সিলেক্টেড ইন কন্ট্রোলার। আপনি অনেক কন্ট্রোল একেকটা কন্ট্রোলারের ক্ষেত্রে একেক রকম হয়। এগুলো ম্যানুয়ালে সব বলে দেওয়া থাকে। আবার কোনো ক্ষেত্রে কোনো কন্ট্রোলারগুলা যেগুলো ভালো দামি একটু, সো ওগুলা সব রকম সেন্সরই সাপোর্ট করে। বাট ওইটা আপনাকে সিলেক্ট সিলেক্ট করে দিতে হয়। এর যে সেটিং পয়েন্ট আছে, সেট পয়েন্ট গুলা আছে, এখানে আপনি বাটন প্রেস করে এখানে ম্যানুয়াল দেখে আপনি সেট করে দিবেন। সাপোজ এখানে বলে দেওয়া থাকবে যে আপনি যদি আরটিডি সিলেক্ট করতে চান, কে টাইপ, পি টাইপ, এন টাইপ যেটা সিলেক্ট করতে চান, আপনি সেটিং এ গিয়ে অমুক ফাংশনে যাবেন, এত নাম্বারটা সিলেক্ট করবেন। তাহলে ধরেন কে টাইপটা সিলেক্ট হবে। আমি যদি কে টাইপ সিলেক্ট করতে চাই, না ধরেন আমি থার্মোকাপল সিলেক্ট করতে চাই, তাহলে আপনি সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে এটা ম্যানুয়াল অনুসারে, এটা মুখস্থ করার কোনো বিষয় নাই। সেটিং ওরা বলে দিবে। আপনি থার্মোকাপল সিলেক্ট করতে হলে সাপোজ ৩০ নাম্বার সেটিং এ যাবেন। ৩০ নাম্বার সেটিং এ গিয়ে 5 যেটা আছে ওই পয়েন্টটা সেট করে দিবেন। তাহলে এটা থার্মোকাপল সেট হয়ে যাবে। সাপোজ আমি একটা উদাহরণ দিলাম। ওকে? সো এইভাবে আপনি এটাকে সেট করে দিতে হবে। আপনি যে সেন্সরটা ইউজ করবেন। ওকে? সো ওইটা হচ্ছে কন্ট্রোলার কি টাইপ সেন্সর সাপোর্ট করে ওটার উপর ডিপেন্ড করে আপনি সেট করতে পারেন। আবার এরকম অনেক কন্ট্রোলার আছে যেগুলা শুধুমাত্র একটা টাইপের সেন্সরই সাপোর্ট করে। ছোট টাইপের কিছু কন্ট্রোলার পাওয়া যায় সস্তা। ওকে? সো এটার ক্ষেত্রে কোনো অপশন থাকে না সিলেকশনের। সো সেই ক্ষেত্রে আপনি যে সেন্সরটা সাপোর্ট করে ওইটাকে আপনাকে ইউজ করতে হবে। ওকে, সো টেম্পারেচার বিষয়ে আলোচনা কি ক্লিয়ার? টেম্পারেচার সেন্সর, টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম এবং টেম্পারেচার আউটপুট, কন্ট্রোল আউটপুট এগুলো কি ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স। ওকে, সো আজকে ডে 7 আমরা বেশ কিছু আলোচনা করেছি। আমরা টাইমার নিয়ে আলোচনা করেছি, আমরা কাউন্টার নিয়ে আলোচনা করেছি। আমরা টেম্পারেচার কন্ট্রোলার নিয়ে আলোচনা করেছি, টেম্পারেচার সেন্সর নিয়ে আলোচনা করেছি। সো ব্যাচ 1 এনরোলমেন্ট আগামীকালকেই শেষ হচ্ছে। আপনারা যারা এই অফারটা লুফে নিতে চান, আগামীকালকে পর্যন্ত এটার চান্সটা থাকছে। সো এই অফারটা অ্যাকচুয়ালি